আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা গুণোত্তর ধারাটা শুরু করব, চেষ্টা করবো আজকে শেষ করার জন্য। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সবাই জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে শুরু করে দিতে চাই। ক্লিয়ার। তো খেয়াল করেন, আমরা যখন সমান্তর দ্বারা করছিলাম আমরা জানি সমান্তর দ্বারা মানে যে দ্বারার মধ্যে বিয়োগের সম্পর্ক থাকবে, আর গুণোত্তর মানে যেখানে ভাগের সম্পর্ক বা অনুপাতের সম্পর্ক থাকবে। সমান্তর দ্বারা ক্ষেত্রে ছিল কি সাধারণ অন্তর, আর গুণোত্তরের ক্ষেত্রে কি হয় সাধারণ অনুপাত, কমন রেশিও। তো সাধারণ অনুপাত জিনিসটা কি? সাধারণ অনুপাত যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কারণ রেশিও। একটা গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত বের করার জন্য আমরা যেটা করব, ওই গুণোত্তর দ্বারা তার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। কি বলছি? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, 2, 4, 8, 16 এরকম সামনে আরো আছে, দিলাম না। এই ধারাটা সাধারণ অনুপাত কত যদি আমরা বলি, যাদের এই ধারাটার সাধারণ অনুপাত কত? এটা গুণোত্তর ধারা, কারণ কি 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, 16 কে 8 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে ভাগ করে করে আমরা একই সংখ্যা পাচ্ছি, বা এই দুটার অনুপাত 2, এই দুটার অনুপাত 2। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। একটা গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত কিভাবে বের করে, আর এর মানটা কিভাবে বের করবো আমরা? জাস্ট দ্বিতীয় যে পদ, এই দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করব। সাধারণ অনুপাত, কমন রেশিও, তাহলে 2। এটা আমাদের সামনে লাগবে। এবার চলে যাব আমরা টাইপ 8 শীটে গুণোত্তর দ্বারা n তম পদ নির্ণয়। টাইপ 8 গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়। আচ্ছা খেয়াল করেন, আমরা যখন সমান্তর দ্বারা করছি ওইখানে কিন্তু সমান্তর দ্বারা ক্ষেত্রে n তম পদ নির্ণয় ছিল। তাহলে সমান্তর দ্বারা ক্ষেত্রে যেরকম প্রশ্ন ছিল গুণোত্তরের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকবে, যার সূত্র আলাদা। তো গুণোত্তর ধারা ক্ষেত্রে n তম পদ নির্ণয় করার সূত্রটা হলো যে n তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এর পরিচয়টা কি? প্রথম পদ। আর এর পরিচয়টা কি? সাধারণ অনুপাত। এন এর পরিচয় কি? পদ সংখ্যা। মানে ধারার ক্ষেত্রে এই সিম্বলের মানে মানগুলো একই, সিম্বলের মিনিং গুলো একই। একটা ম্যাথ করা যাক। যেমন আমাদের প্রশ্নটায় বলা হয়েছে 44 নম্বরে 2 + 4 + 8 + 16 আপ টু ধারাটির সপ্তম পদ কত? ধারাটির কি বলছে? ধারাটির সপ্তম পদ কত? এই তো। তো যখন এরকম ধারার সপ্তম পদ কত, 100 পদ কত, 50তম পদ কত, এই পদের মান চাইবে, তখন আমরা কি করবো? এই সূত্র ব্যবহার করবো। আমরা জানি কি? আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এর মান কত? এ হলো প্রথম পদ, এর দ্বারা প্রথম পদ কত? 2। আর এর মান কত? এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে 2। এন এর মানটা কত? কত নাম্বার পদ চাইছে? সপ্তম, তাহলে এর মানটা 7। জাস্ট বসায় দেন 2, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে 64, 128।
128 হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধারাটা যদি আমরা সামনের দিকে যাই, 7 নাম্বার পদটা পাবো 128। তাহলে যখন এরকম পদ যে অমুক পদটা কত, তাহলে আমরা এটা কি বলবো? 128, মানে এভাবে করে বের করবো। এই বুঝতে পারছি আমরা। এবার দেখেন, পঁয়তাল্লিশ 46 একই প্রশ্ন। 45 নাম্বার, এই একই ম্যাথ। দেখেন, কথা খেয়াল করবেন, এই দুইটা ম্যাথ একসাথে করানোর কারণ আছে। একই ম্যাথ। ধারাটির কততম পদের মান 128। ধারাটির কততম পদের মান 128। ঠিক আছে, আচ্ছা এখানে লিখি 128, পদের মান 128। এই তো আমাদের কোশ্চেন। আগের মানটা কি ছিল, যে ধারাটা 7 নাম্বার পদ কত, তখন আমরা কি করছি? 128 বের করছি। তার মানে আগে 7 দেওয়া ছিল, 128 বের করছেন। এবার 128 দেওয়া আছে, 7 বের করবে। আচ্ছা, আমরা তো জানি না যে এই ধারাটার কততম পদের মান 128, আমরা কি জানি? জানি না। তাহলে কি করব, যে ধরি এই ধারাটার n তম পদের মান হবে 128। n তম পদের সূত্র কি? ar⁻n−1 = 128। তাহলে a এর মান কত? 2। d এর মান কত? 2। n এর মানটা আমরা জানি না, তাহলে এর মান 2, আর এর মান 2, এদের মানটা আমাদের জানা নাই। এই যে 2 গুণাকার আছে, ওই পাশে ভাগ হবে। কত? 64, তাই না? এবার সূচকের কনসেপ্ট লাগবে। আমরা n এর মান বের করবো, তাহলে এই পাশে বৃত্তি 2 আছে, এই পাশে বৃত্তি 2 বানাবো। 64কে লেখা যায় 2 এর পাওয়ার 6। 2 2 কাটা যায়, দুই পাশের বৃত্তি মিলে গেলে কাটা যায়, পড়াইছি। অতএব n−1 = 6, n এর মানটা কত হবে? 6 + 1 7। তাহলে খেয়াল করেন, n এর মান দেওয়া থাকলে পদের মান বের করা যায়, পদের মান দেওয়া থাকলে n এর মান বের করা যায়। আগের ম্যাথে কি করতাম? জাস্ট এই সূত্রে মান বসাইতাম। এবার জাস্ট আমরা ধরে নিছি যে কততম পদের মান 128। আমি কি করছি? আমি বলছি যে n তম পদের মান 128। তারপর নর্মালি সুন্দর করে মানগুলা বসাই দিছি। এইরকম প্রশ্ন হুবহু সমান্তর ধারায়ও ছিল। এই দুইটা বুঝছি কিনা বলেন, আমাকে একটু জানান, এই দুইটা বুঝছি কিনা। এই দুইটা বুঝছি কিনা? 46 আপনারা করবেন, 47 দেখাবো। একটু বড় প্রশ্ন যেহেতু, 47 আমি দেখাবো। এগুলো মুছে দিলাম, যেহেতু সূত্র শিখছি এগুলো আমি কি মুছে দিলাম। 47 নাম্বার প্রশ্নের 9-10 বোর্ড বইতে এরকম প্রশ্ন আছে। 47, 1/√2 1/√2 ধারাটির কোন পদ 8√2? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিএস এর প্রিলিমিনারিতে আসছে, আরো বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে। তো একটু মজার ব্যাপার দেখেন, এখানে কি বলা আছে ধারাটা গুণোত্তর বা সমান্তর? বলা না, একটু চেক করি। যদিও দেখেই বোঝা যায়, কারণ এগুলো সমান্তর হবে না কখনোই। তারপর একটু চেক করি। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ √2, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ √2। তাহলে এই দুইটা ভাগ করলে √2 পাই, এই দুইটা ভাগ করলে √2 পাই। তাহলে ভাগ করে করে আমরা যেহেতু একই সংখ্যা পাচ্ছি, তার মানে এটা কি? একটা গুণোত্তর ধারা। তাহলে শুরু করি আগের মতোই ম্যাথটা। বলছে এই ধারাটির কোন পদ 8√2, আমি জানি না। তাহলে কি করব? আমি ধরে নিব, যে ধরি
n তম পদ ইজ ইকুয়াল টু 8√2, এটা আমি ধরে নিয়েছি। এবার দেখি কি কি দেয়া আছে। এর মান 1/√2, আর এর মান কত হবে, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে কি হয়, উপরের সংখ্যা ঠিক থাকবে, এটা উল্টে যাবে √2, আর n এর মানটা আমাদের অজানা। জাস্ট বসান, n তম পদের সূত্র কি, ar⁴n - 1 = 8√2, এর মান হচ্ছে কত আমার 1/√2, আর এর মান হচ্ছে কত আমার √2, 8√2। এবার এই √2টা কিন্তু নিচে আছে, তাহলে এই √2টার সাথে গুণ হবে, আর আর যদি গুণ করা 4 ক্লাস বাড়াই করাই কোনো সমস্যা নেই, এটা তো বুঝছেন। আর আর গুণ করলে এক পাশে আসবে এটা, এক পাশে আসবে এটা। এই √2 যদি গুণ করেন তাহলে হবে শুধু 2, তাহলে হবে 16। আবারও বলছি, √2 গুণ করলে কেন 2 হয়, আপনাদের যদিও আগে বলছি, আবারও বলি, √2 গুণন √2, তার মানে √2 উপর স্কয়ার যদি দুইবার গুণ, এটা কাটা যায় থাকে 2, তাহলে √2 গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে √2 গুণ করলে 2 আর 8, তাহলে 16। এবার মজার ব্যাপার দেখেন, সূচক লাগবে এগুলা, 2 এর পর 4। আমরা n এর মানটা বের করব। আমরা দেখতে পাচ্ছি nটা কোথায় আছে, nটা উপরে আছে মানে পাওয়ারে, তাহলে দুই পাশের বেজ মিলাইতে হবে। এই পাশে আছে √2, এই পাশে আছে 2, তো এই পাশে তো √2 আছে, ওই পাশে √2 বানাবো, একদম হুবহু সূচক। এখন খেয়াল করেন, এই 2 এর পরিবর্তে দেখেন, আমি 2 এর পরিবর্তে দিতে পারি √2 এর স্কয়ার, কারণ কাটলে 2ই থাকে। আমাদের যখন রুট লাগে আমরা একটা স্কয়ার দিই, তাহলে 2 এর পরিবর্তে লেখা যায় √2 স্কয়ার, উপরে 4 আছে, মানে শুধু 2 এর পরিবর্তে লিখলাম √2 স্কয়ার। কেন লিখছি বলেন, এই রুট স্কয়ারে কাটা যায়, সূচকে পড়াইছি হুবহু। ভিতরে বাইরে গুণ করেন 8। এবার দুই পাশে √2 যখন মিলে গেছে, তাহলে কি n - 1 = 8, n এর মান কত হবে, তাহলে অতএব n = কত হয়, 9 হয়। এটা হচ্ছে আমাদের আনসার। এটা আর একবার ছোট্ট করে রিপিট দিই। এটা একটা গুণোত্তর ধারা, বলছে ধারাটির কোন পদ 8√2 আমি জানি না, আমি ধরলাম ধারাটির n তম পদ 8√2। ক্লিয়ার? এরপরে আমরা যেটা করব, n তম পদের সূত্র বসাবো, এর মান আর এর মান বসাবো, জাস্ট সূচকের ক্যালকুলেশন। আর আর গুণ করছি। এবারে 16 আর 16 কে লেখা যায় 2 এর পাওয়ার 4, দুই পাশের ভিত্তি মিলাইতে হবে। এখানে আছে √2, এখানে আছে 2, তাহলে 2 কে আমরা √2 বানাই, উপরে স্কয়ার দিছি, চলে আসছে। এটা বুঝলে আমাদের টাইপ চেঞ্জ হবে। এবার আমি টাইপ 9 এ যে প্রশ্নটা দেখাবো, 48 আর 49, অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা শিখলে আপনি বিসিএস এ একটা প্রশ্ন কমন পাইলেও পাইতে পারেন, সম্ভাবনা আছে, কমন পাইলেও পাইতে পারেন। ওকে, না বুঝলে কমেন্টে জানাবেন। টাইপ কত, 9, টাইপ 9। কত টাইপের অঙ্ক আপনাদের করাচ্ছি, গুণোত্তর সিকোয়েন্স আর কি, অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত, প্রথম পদটি কত। তার মানে একটু খেয়াল করতে হবে আমাদের, প্রথম পদ জিনিসটা কি, মানে তার মানে কি চাইছে বলেন তো, এর মান চাইছে, ভ্যালু অফ এ। তাহলে একটা গুণোত্তর ধারা বা অনুক্রম বলা আছে, এখানে ধারাই নাই বা অনুক্রমই নাই, শুধু বলছে 3 নাম্বার পদটা 20, 6 নাম্বার পদটা 160।
যেহেতু আমি ধারা জানি না, তার মানে আমার এর মান নাই, আর এর মান নাই, হ্যাঁ কি করব আমি? তাহলে এরকম থাকলে যখনই ধারা থাকবে না, সেই প্রশ্নগুলো আপনি সমীকরণের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করবেন, যেমন আমরা সমান্তর দ্বারাই করতাম। তাহলে আমরা চলেন শুরু করে দেই। কি করব? এখানে যেহেতু তৃতীয় পদ 20 বলা আছে, আমিও তৃতীয় পদ বের করব। এখানে ষষ্ঠ পদ দেওয়া আছে, আমি ষষ্ঠ পদ বের করবো। আমরা কি জানি? আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে তৃতীয় পদ বলা আছে, তৃতীয় পদ কত হবে? জাস্ট এর n এর মানটা 3 বসাবো, a r স্কয়ার। এটাও তৃতীয় পদ, ওইটাও তৃতীয় পদ, সমান লেখা যায়। a r স্কয়ার ইজ ইকুয়াল টু 20, এটা 1 নং সমীকরণ। আবার ষষ্ঠ পদ বের করব। ষষ্ঠ পদ কত? জাস্ট n এর মান 6 বসাবো। হ্যাঁ, এটাও ষষ্ঠ পদ, এটাও ষষ্ঠ পদ, সমান লেখা যায়। তাহলে কত হবে? কথা বলে না। 2 নম্বর সমীকরণ। তাহলে কি করছি? তৃতীয় পদ দেওয়া ছিল 20, আমি n এর মান 3 বসায় তৃতীয় পদ বের করছি। এটাও তৃতীয় পদ, ওইটাই তৃতীয় পদ, সমান লিখছি। 1 নং সমীকরণ। ষষ্ঠ পদ দেওয়া ছিল, এটাও ষষ্ঠ পদ, এটাও ষষ্ঠ পদ, সমান লিখছি। এই গেল এইটা। এবার আমরা জাস্ট 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। তো ভাগ কিভাবে করে? এর বাম পক্ষ ভাগ এর বাম পক্ষ, এর ডান পক্ষ ভাগ এর ডান পক্ষ। তাহলে a r টু দি পাওয়ার 5 ভাগ a r স্কয়ার 20। এ কাটা যাচ্ছে, এখানে সূচকের নিয়ম যদি অ্যাপ্লাই করেন, r টু দি পাওয়ার 5 ভাগ r স্কয়ার, তাহলে ভিত্তি একই ভাগাকার, তাহলে পাওয়ার বিয়োগ হবে। টু এর কিউব, পাওয়ার পর কাটা যায়, আর এর মানটা 2। এখন যেমন সামনের মানটা আর এর মান চাইবে, এই প্রশ্নে আর এর মানও চাইতে পারে অথবা এর মানও চাইতে পারে। আমাদের আর এর মানটা বের হয়ে গেছে। এখন এই আর এর মান আপনি যেখানে খুশি বসান, 1 নাম্বার 2 নাম্বার যেখানে জায়গায় বসাইলে হয়ে যাবে। আমরা কি লিখতে পারি এখন? যে আর এর মান 1 নং এ বসাই, তাহলে এখানে আর এর মান বসাবো 2। তাহলে কত হয়? এখানে 4, তাহলে এর মানটা কত হবে? 20 ভাগ 4, 5 হচ্ছে आंसर। শেষ। তাহলে এটা অনুযায়ী একটা সমীকরণ বানাইছি, এটা অনুযায়ী একটা সমীকরণ বানাইছি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, আর এর মানটা চলে আসছে। যেমন সামনের ম্যাথে আর এর মান চাইবে, আর এর মান বের করতে পারলে আপনি এখানে বসাইলে আর এর মান, এর মানটা চলে আসবে। এই সমীকরণে আর এর মান বসালে এর মানটা চলে আসবে। শেষ। আবারও বলছি, কোন কোন ম্যাথে আর এর মান চাইতে পারে, যেমন সামনেরটা চাইছে। ভালো করে খেয়াল করেন, বুঝছেন কিনা? ভালো করে খেয়াল করতে হবে, বুঝছেন কিনা? পরবর্তী প্রশ্ন। একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? ভালো করে খেয়াল করুন তো, এখানে কি চাইছে? এখানে সাধারণ অনুপাত, তার মানে আর চাইছে, ভ্যালু অফ আর। আরো সহজ। তাহলে তাহলে আমরা দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস আসছে, তাহলে কি লিখতে পারি? আমরা জানি যে n তম পদ ইজ ইকুয়াল টু, আমরা জানি a r টু দি পাওয়ার n মাইনাস 1।
এন এর মানটা কত বসাবো? 2 বসাবো, দ্বিতীয় পদ। তাহলে এ আর, এটাও দ্বিতীয় পদ, ওইটাও দ্বিতীয় পদ, সমান লেখা যায়। প্রথম শর্ত মতে সমান লেখা যায়। 1 নং সমীকরণ। তারপর হচ্ছে আবার আমরা জানি কি পঞ্চম পদটা জানি, তাহলে এন এর মানটা এখানে কত বসাবো? 5 বসাবো। টু দি পাওয়ার 4, এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, সমান লেখা যায়। এখন এমসিকিউ পরীক্ষা হলে এত বড় করতে করবেন না, আপনি কি করবেন? আপনি তো জানেন এন এর মান 5 বসালে এ আর টু দি পাওয়ার 4 হবে, এন এর মান 2 বসালে এ আর হবে, এগুলো জানেন। আপনি শুরু করবেন এই দুইটা লাইন থেকে। এবার আমরা 2 নং 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। 2 ভাগ 1 কি পাবো আমরা? এর বাম পক্ষ ভাগ এর বাম পক্ষ, তাহলে এ আর টু দি পাওয়ার 4 ভাগ এ আর, তাহলে 3/4 ভাগ -48। এ কাটা যায়, এখানে আর টু দি পাওয়ার 4 কে আর দ্বারা ভাগ করলে আর কিউব হয়। হ্যাঁ, আর আমরা যেটা করব, এই 4টা নিচে চলে আসবে, তাই না? এই যে 4টা নিচে চলে আসবে, বা এটা যদি আপনি না বোঝেন, আপনাকে আরো সহজে বোঝায়, এমনিতে কিছু নেই, মানে অন আছে, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, এটা উল্টে যাবে, তাহলে ঘুরাই ফিরে একই কথা হইলো। যাই হোক, 3 × 16 = 48, ঠিক আছে। আমরা 3 দিয়ে ভাগ করলাম। এবার আর কিউব কত হয়? -4×4 হাত থাকে কত? 4×4 হাত থাকে 2, 4 4×4, এই দেখেন 64, 4×16 না 64। এবার কি করা যায়? এটাকে লেখা যায় -1/4 এর কিউব, এটা বুঝতে হবে। 1 এর কিউব করলে 1 হয়, 4 এর কিউব করলে 64 হয়, এর সামনে মাইনাস তো আছেই। এবার এই 3 কাটা যায়, তাহলে আর এর মানটা -1/4, এটাই আমাদের অ্যান্সার। 1/64 সামনে মাইনাস, তাহলে 1 এর কে লেখা যায় 1 এর কিউব, আর 4 এর কিউব করলে 64, 4 এর কিউব করলে 64, ঠিক আছে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? বুঝলে সামনে যাব, দ্রুত বলতে হবে। এবার আমরা চলে যাব গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন, এই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় প্রশ্নগুলা, মানে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়টা ডিপেন্ড করে সাধারণ অনুপাতের উপর। আবার বলছি, গুণোত্তর ধারার গুণোত্তর ধারার সমষ্টি নির্ভর করে আর এর উপর। আমি একটু সুন্দর করে এটা বলি, টাইপ 10 গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। এন তম পদের সমষ্টি এ আর টু দি পাওয়ার n-1 r-1, যখন আর এর মানটা 1 এর বড় হবে। n তম পদের সমষ্টি 1 - r টু দি পাওয়ার n 1 - r, যখন 1 এর ছোট হবে। তার মানে আমি যদি গুণোত্তর ধারার সমষ্টি বের করতে চাই, আমার আগে দেখা লাগবে আর এর ভ্যালুটা কেমন। আর এর মানটা যদি 1 এর বড় হয় তাইলে হচ্ছে এই সূত্র, আর এর মানটা যদি 1 এর ছোট হয় তাইলে হচ্ছে এই সূত্র। সূত্র চেঞ্জ কোথায়? এখানে আর আগে 1 পরে, আর এখানে 1 আগে আর পরে। চলেন শুরু করে দেই। যেমন 50 নাম্বার আমাদের লেকচার শিটের
2 প্লাস 6 প্লাস 8 18 দুঃখিত। ধারাটির 8টি পদের সমষ্টি। ধারাটির 8টি পদের সমষ্টি। তো যখন এটা গুণোত্তর দ্বারা, যখনই গুণোত্তর দ্বারা সমষ্টি হলে আপনি ফার্স্টে আর এর মানটা বের করে ফেলবেন। আর এর মানটা কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3। এই যে 3 বা 3, এই 3 সংখ্যাটা একের বড় কিনা? একের বড়। তাহলে যখনই একের বড় আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করব? a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এর ভ্যালু কত? 2। এ মানে কত? 2। তাহলে এর মান বসান 2, আর এর মান কত? 3, n এর মান কত? 8টা পদের সমষ্টি বলছে। 8 মাইনাস 1, আর এর মান 3 মাইনাস 1। এই মাইনাসটা কিন্তু নিচে, হ্যাঁ, 2 কাটা যায়, থাকে 3 এর পাওয়ার 8 মাইনাস 1। and 3 এর পাওয়ার 8 মানে 6 5 6 1 এরকম হইতে পারে, মানে বড়টা সংখ্যা বিয়োগ করে নেব। সমান 6 5 6 1 হওয়ার কথা। হ্যাঁ, 6 5 6 1। 3 এর পাওয়ার 8 করলে 6 5 6 1 মাইনাস 1 এরকম অপশন থাকতে পারে। তাহলে 6 5 6 0 হয়ে গেল। তাহলে আমরা যখনই গুণোত্তর দ্বারা সমষ্টি বের করবো, আমাদের কাজ কি হবে? আর এর মানটাকে বের করা। আর এর মানে একের বড় হইলে এই সূত্র, ছোট হইলে এই সূত্র। 2 minus 4 8 minus 16 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। 7টি পদের সমষ্টি চাইছে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আপনাদের যখন ধারা পড়াইছি, ধারা কি বলছিলাম? যে ধারা মানে প্লাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস কিভাবে আসলো? আসলে ধারাটা এরকম হবে, একই কথা। মাইনাসটা ব্র্যাকেট নিলে হয়ে যায়, কারণ -4, সরি, দেখেন -4 আর প্লাস গুণ করলে -4, মানে জাস্ট 4 -4টাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, কারণ ধারা মানে তো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। এখানে মাইনাস বলতে দ্বিতীয় পদটা -4, চতুর্থ পদটা -16 এরকম, মানে -4টাকে ব্র্যাকেটের ভিতর দিয়ে ভিতরে প্লাস দেওয়া যায়, কারণ প্লাস মাইনাসে গুণ করলে এটাই হবে, মানে এই লাইন থেকে এটা মূলত আসছে। ওকে, আমরা ফার্স্টে আর এর মানটা বের করে ফেলবো, যে আর এর মানটা কি? আর এর মানটা কত? -4 ভাগ 2, তাহলে হলো -2। এই যে -2, এই যে -2, এই সংখ্যাটা একের ছোট না বড়? -2 একের ছোট, এই যে লেস দেন 1, তাহলে একের ছোট হলে আমাদের দ্বিতীয় সূত্রটা ব্যবহার হবে। কোনটা? ওই যে সূত্রটা পড়ছি না আমরা, a1 - r টু দি পাওয়ার n 1 - r। জাস্ট আর এর মানটাকে বের করবে, মানে একটা গুণিত দ্বারা আর এর মান তো বের করতে পারেন। যেমন আগের মানটা ছিল 3, এই সংখ্যাটা একের বড়, একের বড় হলে প্রথম সূত্র, আর একের ছোট হলে দ্বিতীয় সূত্র, যেটা লিখলাম। এইটা না বোঝার কি আছে? সূত্রের মান বলেছে, আর কিছু আছে এর ভিতরে। আর এর মান বের করবেন, একের ছোট বড় বোঝেন না? একের ছোট মানে কি? যে মাইনাস, মানে একের ছোট হচ্ছে 0, -1, -2, এগুলো সব একের ছোট। -2 সংখ্যাটা একের ছোট, এটা না বোঝার কিছু নাই। ওকে, এর মান বসান। এর মান কত? এর মান হচ্ছে আপনার 2, তারপর হচ্ছে এর মানটা কত? 7টা পদের সমষ্টি, 7। আর এর মানটা কত? -2, এর মানটা 7, 1 -2। এবার একটা বেসিক জিনিস শেখাবো, ম্যাথের বেসিক জিনিস, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমি যদি -2 এর স্কোয়ার করি কত হয়? এই ম্যাথের বাইরে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। আমি যদি -2 এর পাওয়ার 3 দেই, তাহলে কত হয়? -2 গুণন -2 গুণন -2, তাহলে এখানে হচ্ছে কত?
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4, আর এখানে থাকবে মাইনাস, তাহলে -8। -2 এর যখন স্কোয়ার করছি তখন আমার অ্যান্সারটা পজিটিভ আসছে, যখন কিউব করছি তখন অ্যান্সারটা -8 আসছে, মানে নেগেটিভ। তাহলে আমরা যখন পাওয়ার করব বা সূচক করব, সেক্ষেত্রে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে এই মাইনাসটা থাকবে না, লিখে রাখেন খাতায়। আমরা যখন সূচক বা পাওয়ার বের করব কোন সংখ্যার, ঘাত বের করব, মানে ঘাতের মান বের করব, সেক্ষেত্রে ওই ঘাতটা বা পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাস থাকলেও সেই মাইনাসটা থাকে না। আর যদি বিজোড় হয়, যেমন 3, 5, 7, তাহলে মাইনাসটা থেকে যায়। কেন থেকে যায় প্রমাণ এখানেই আছে। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, বাট এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, বাট একটা মাইনাস থেকে যায়। সোজা কথা, পাওয়ার যদি জোড় থাকে তাহলে অ্যান্সারটা পজিটিভ হবে, পাওয়ার যদি বিজোড় থাকে অ্যান্সারটা নেগেটিভ হবে। তাহলে খেয়াল করতে হবে, এই যে -2 এর পাওয়ার 7, হ্যাঁ, 2 এর পাওয়ার আমরা জানি 2 এর পাওয়ার 6 মানে কত, 64, তাহলে 2 এর পাওয়ার 7 মানে 128, কিন্তু এটা -128 হবে, কারণ এই যে -2 এর পাওয়ার 7, তাহলে -128। মাইনাসটা কেন থাকলো, 7 বিজোড় তাই। আর এখানে হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখানেও প্লাস হয়ে যাবে, -129। এটা হচ্ছে आंसर। যারা বুঝি নাই ভাই, খুব সোজা কথা, গুণোত্তর ধারার সমষ্টি যখন বলবে আর এর মান বের করবেন। আর এর মান 1 এর যদি বড় হয় তাহলে প্রথম সূত্র, ছোট হলে দ্বিতীয় সূত্র। এই ম্যাথে আর এর মানটা মাইনাস, মানে 1 এর ছোট, ঠিক আছে। বা যদি এরকমও হইতো তাও কিন্তু 1 এর ছোট, 0.5ও কিন্তু 1 এর ছোট, মানে <1। তাহলে 1 এর সূত্র ছোট হলে এই সূত্র। জাস্ট এখানে একটা ম্যাথের বেসিক জিনিস শিখছি, যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে ভিতরে মাইনাসটা থেকে যায়। আর পাওয়ার, যেমন আমি যদি এটা বের করতাম, এখানে কিন্তু মাইনাস থাকবে না, 100% মাইনাস থাকবে না, ঠিক আছে। এবার বুঝতে পারছেন কিনা দেখেন তো। আমাদের আর 2 টাইপের অঙ্ক করলেই শেষ, কোন আরো একটা অঙ্ক এখান থেকে দেখাবো, যে তখন লাগে আমরা দেখাবো, সমস্যা নেই। দ্রুত বলেন, দ্রুত। আপনারা গেছেন জিমাইয়া, যাক জিমাইয়া গেল, কোর্স শেষের দিকে, চিন্তা নাই আর, কোর্স শেষ করে দিচ্ছে, আপনারাও জিমাইয়া যাচ্ছেন, কিন্তু শেষ হইলেও আপনাদের পড়াশোনা শেষ না। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ দেখাবো, 53 নাম্বার। 2 + 4 + 8 + 16 আপ টু, বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। মানে n সংখ্যক পদের সমষ্টি বলতে পারি দেয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, 254। এখন n সংখ্যক পদের সমষ্টির তো সূত্র দুইটা, আমি এই ম্যাথে কোনটা বের করব। ওই যে আগের কথা, আর এর মান বের করবেন, আর এর মান কত, 4/2, তার মানে হচ্ছে 2। এই যে দুই, দুই সংখ্যাটা একের বড় না ছোট, কথা বলে না, দুই সংখ্যাটা অবশ্যই একের বড়, তাহলে একের বড় হলে প্রথম সূত্র হবে এখানে r⁻n - 1 এর মান কত, এখানে এর মান হচ্ছে 2, তাহলে এর মান 2, আর এর মান 2,
এখানে নিচে 1 থাকে, তার মানে থাকে শুধু এটা, নিচে 2 মাইনাস এর মানে 1 হয়ে যায়। এই 2টা কি গুণাকার আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 2 এর পাওয়ার n, এটাকে ভাগ করলে কত হচ্ছে আপনার 127 নাকি? এই একই পাশে যোগ হবে 128, 128 কে লেখা যায় 2 এর পাওয়ার 7, 2 2 কাটা যায়, n is equal to 7। ক্লিয়ার? n is equal to 7। জাস্ট কি বলছে, n সংখ্যক পদের সমষ্টি 254। n সংখ্যক পদের জায়গায় n সংখ্যক পদের সূত্র বসাইছি, যেহেতু r এর মান 1, প্রথম সূত্র বসাইছি, এখানে এর মান বসাই দিছি, r এর মান বসাই দিছি, n এর মান সূচকের নিয়ম, এই লাইন থেকে শুরু করে সব সূচক। ভালো করে খেয়াল করেন, একটু কথাবার্তা বলেন, আপনাদের নিয়ে তো। ওকে, এবার চলে যাবো গুণিত দ্বারা অসীম পদের সমষ্টি নির্ণয়। টাইপ 11, গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি নির্ণয়, সেটা লেখাই আছে। এই অসীম পদের সমষ্টি বের করার একটা সূত্র আছে, অসীম পদের, আজকের ক্লাসের শেষে কিছু ম্যাথ করাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষের প্রশ্নগুলো অনেক। এস অফ ইনফিনিটি, সেটা হয়তো এন দেওয়া আছে, ভুল দেওয়া আছে। এস অফ ইনফিনিটি নাকি সামেশন অফ ইনফিনিটি, অসীম পদের যোগফল, বাংলায় বললে হয় অসীম পদের যোগফল, আর সিম্বলিক ভাবে বলা যায় এস অফ ইনফিনিটি। এটা সূত্র খুবই মজার, এ বাই আর মাইনাস 1। মানে বিষয়টা হলো, আমাদের সূত্র কি ছিল, এন সংখ্যক পদের সূত্র ছিল এরকম, তো এই অসীম পদের সমষ্টি মানে এন এর মানটা অসীম, এন এর মানটা যখন আপনি অসীম বসাইবেন শূন্যের কাছাকাছি, তার মানে এই টার্মটা সম্পূর্ণ কি, এটা বাদ হয়ে গেছে, থাকে এ বাই আর মাইনাস 1। মানে ওই সূত্র থেকে এই সূত্র জন্মগ্রহণ করছে, মানে এই সূত্র থেকে এইটা আসছে। বাট যখন এদের মানটা আপনি অসীম পদ যেহেতু বলছে, এদের মান যখন অসীমের দিকে যাবেন, তখন এটা বাদ হয়ে যাবে, এই টার্মটা থাকবে এ বাই আর মাইনাস 1। তাহলে যাতে ভুল না হয়, এখানে এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত। তাহলে ম্যাথ করা যাক। ম্যাথ করি আমরা। 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 ধারাটির অসীম পদের সমষ্টি। সেখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি বলেন তো? এই ধারার অসীম পদের যোগফল বলা যে কথা, আর অসীম পদ বলে একই কথা, কারণ এগুলো যোগ করে করে তো শেষ পদটা আসবে, তাহলে ওটা শেষ পদ। তাহলে আপনার অসীম পদের সমষ্টিও বলতে পারে, অসীম পদের সমষ্টি বলতে পারে, বা অসীম পদও বলতে পারে। অসীম পদ বললে এই সূত্র, কারণ আপনি এটা যোগ করে করে তো শেষ পদটা আমার চলে আসবে। ওকে, তাহলে আমার এস অফ ইনফিনিটির সূত্র কি, এ বাই আর মাইনাস 1। তো সেক্ষেত্রে এর মান এখানে কত, 1। তারপর হচ্ছে আপনার আর এর মানটা কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, হাফ। জাস্ট বসাই দিবেন, কাজ শেষ। হাফ, ও এ বাই 1 মাইনাস আর, তাই তো, এটা হচ্ছে এ বাই 1 মাইনাস আর, সরি বলে আর মাইনাস 1 লিখছি। তার মানে এই সূত্র থেকে জন্মগ্রহণ করছে। খেয়াল করেন, অসীম পদের সমষ্টি সূত্র তো এখান থেকে জন্মগ্রহণ করছে। যখন আর এর মান আপনি আর টু দি পাওয়ার এন এর মানটা যখন আপনি সুন্দর মানে অসীম বসাইবেন, তখন এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু 1। তাহলে এর সাথে অঙ্ক করলে এই হয়, মানে ধারার যে সমষ্টির যে সূত্র,
এই সূত্র থেকে এটা জন্মগ্রহণ করছে, জাস্ট এই টার্মটা বাদ হয়ে যায় কারণ এদের মানটা অসীম ভাই। হ্যাঁ, মানে এস টেন্ডস টু ইনফিনিটি, তখন এদের মানটা বলতে পারেন যে আপনি মানে এর মানটা যখন আপনি ইনফিনিটি বসাচ্ছেন দেখবে শূন্যের কাছাকাছি চলে আসবে, তার মানে এই টার্মটা বাদ চলে যাবে, থাকবে এ গুণন ওয়ান আর নিচে ওয়ান মাইনাস আর, এটা হচ্ছে ওয়ান মাইনাস আর। তাই তো বলি যে এটা তো জীবনে হবে না, ভুলে আমি ওটা আর মাইনাস ওয়ান লিখছি, সেটা কিন্তু ঠিক করা আছে। এর মান কত ওয়ান, আর এর মান কত হাফ। উপরটা ঠিক থাকবে, এটা উল্টে যাবে, টু হচ্ছে অ্যান্সার। এক থেকে হাফ বিয়োগ করলে হাফই হয়, এক টাকা ছিল অর্ধেক আছে মানে অর্ধেক আছে। এখানে এখানে যদি এই বোকামিটা করেন, তার এর মতো বোকামি আর আছে দুনিয়ায়? বাচ্চাদের মধ্যে এই কাজ করা যাবে না, জাস্ট সিম্পল একটা সূত্র। ধারাটির অসীম পদের মান আছে, ধারাটির অসীম পদের মান মানে কি? ওই অসীম পদের সমষ্টি। এখন খেয়াল করেন, ধারা মানে প্লাস চিহ্ন, মনে রাখবেন ধারা মানে প্লাস চিহ্ন, তার মানে এই জিনিসটা আসলে এরকম। আবারও বলছি, ধারা মানেই প্লাস চিহ্ন, এই ভুলটা করা যাবে না ভাই। এটা একই কথা আগের মাঝে যেভাবে দেখাইছি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এর মান কত? 1/4। আর এর মানটা কত হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে -1/6, প্রথম পদ হচ্ছে 1/4। তাহলে উপরের ভগ্নাংশ ঠিক থাকবে, এটা উল্টায় যাবে। তাহলে কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 3, তাহলে মানে -2/3। আমরা জানি কি সামেশন অফ ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r। এর মান কত? এর মান হচ্ছে 1/4, আর এর মান কত? -2/3। 5/3 যোগ করলে এবার উপরেটা ঠিক থাকবে, এটা উল্টায় যাবে। তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকে 4×5 = 20, তাহলে 3/20 হচ্ছে আনসার। যা সূত্রে মান বসাইছে, আবারও বলছি এটা কিন্তু ধারা মানে মনে রাখবেন প্লাস চিহ্ন, তাহলে মাইনাস কেন থাকে? জাস্ট ওটা উজ্জ্ব থাকে, আপনি যখন এটা সুন্দর করে সাজাইবেন এই ফরম্যাটটা চলে আসবে। এটা আপনার ছিল, এরকম ঘুরাই দিছে। ওকে, আট অঙ্ক দেখাই। আমাদের আর 3-4টা ম্যাথ আছে, একটু ধৈর্য ধরলেই ম্যাথ ক্লাস চ্যাপ্টারটা শেষ। এক ক্লাসে আমরা কোনো দ্বারা শেষ করে দিলাম। ধৈর্য থাকতে হবে ভাই। 0.3, 0.03, 0.003, তাহলে আপনার সূত্র কি? এ মানে 0.3, আর মানে কত? 0.03 ভাগ 0.3। এটা কিভাবে করবেন দেখাই দিই। 0.03 মানে কি? 3/100, মনে আছে? দশমিকের পর যে কটা ডিজিট, একের পর সে কটা শূন্য। আর 0.3 মানে কত? 3/10। 3/10 উপরটা ঠিক থাকবে, এটা উল্টায় যাবে। 3 কাটা, 0 কাটা, 1/10। 1/10 মানে 0.1।
এটাকে তো আর সিটে ভাঙাই দেওয়া না, এইভাবে ভাঙাই দিলাম। 0.03 মানে 3/100, 0.3 মানে 3/10, ক্যালকুলেশন করলে থাকে 1/10, 1/10 মিনিং কি 0.1, এর মান 0.3, 0.1, 0.3, 1 মাইনাস 0.1 মানে 0.9, এখানে দশমিকের পর এক ডিজিট, এখানে এক ডিজিট, তার মানে কি 3/9, তার মানে কি 1/3, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3। বুঝাইতে পারছি? ওকে, বুঝাইতে পারলে তো ভালো। আমাদের এখন শুধু বাকি আছে ধারার অজানা পদের মান, মানে 100% এখান থেকে পরীক্ষা কমন পাবেন। বিসিএস পিলিতে 1 মার্ক শিওর, তারপর হচ্ছে আপনার প্রাইমারিতে 1 মার্ক আসবেই, কোনো ভুল নাই এতে। টাইপ 12 100% ইম্পর্টেন্ট, এগুলো আসবেই। ধারা অজানা পদের মান নির্ণয়। ফার্স্ট আমরা ফিবোনাক্কি ধারা সম্পর্কে জানবো। ফিবোনাক্কি ধারা, ফিবোনাক্কি সিরিজ, এটা কি? পরপর দুইটা সাউন্ড চলে গেছে না? পরপর দুইটা পদের যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। মানে ধারার অজানা পদের মানগুলো হচ্ছে পাজেল টাইপের, যে এই ধারাটার পরবর্তী পদ কত বা অজানা পদটা কত। তো এগুলো হচ্ছে খুবই ছোট এক লাইনের অঙ্ক, বাট এটা কুলু খুঁজতে হয়, যেখানে যোগের সম্পর্ক নাকি বিয়োগের সম্পর্ক নাকি ভাগের না গুণের না কিসের। দেখেন ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি ধারাটা কি? পরপর দুইটা পদের যোগফল পরবর্তী পদের সমান হবে। এই দেখেন 0 1, এটা যোগ করলে কত হয়? 1 হয়। 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 যোগ করলে কত হয়? 3 হয়। 3 2 যোগ করলে কত হয়? 5 হয়। 5 3 কত হয়? 8 হয়। 8 5 কত হয়? 13 হয়। 21। তারপর হচ্ছে এই 34। এরকম সামনে যত যাবেন আসতেই থাকবে, হ্যাঁ আসতেই থাকবে। তাহলে দেখেন এই দুটো যোগ করলে এইটা পাই, এই দুটো যোগ করলে এইটা পাই, এই দুটো যোগ করলে এইটা পাই। পরপর দুটো পদের যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় সেটা ফিবোনাচ্চি ধারা। তো সেরকম একটা ম্যাথ দিয়ে শুরু করি। যেমন আমাদের 18 নম্বর কোশ্চেন অনেকবার চাকরি পরীক্ষাতে আসছে। 1 2 3 5 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? মানে প্রাইমারি পরীক্ষা 1 মাস এখান থেকে আসবে, বিসিএস এর এই সর্বশেষ 47 আসছে, সর্বশেষ পরীক্ষা আসছে। ওকে, তাহলে আমরা এই ধরনের যখন প্রশ্ন দেখবো যে ধারাটার পরবর্তী সংখ্যা কত, এই ধরনের কোশ্চেন দেখলে রিলেশন খোঁজার চেষ্টা করবো যে সম্পর্কটা কি। তো আমরা ফার্স্টে যোগ করবো, ফার্স্টেই যোগ করবো, তারপর বিয়োগ করবো। যদি যোগ না হয় তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 3 8 হয়। তার মানে কি এগুলো সব পরপর দুইটা পদ যোগ করলে পরবর্তী পদের সমান হচ্ছে, তার মানে এটা কি ফিবোনাক্কি ধারার অঙ্ক। তাহলে এই আমাদের এই পদটা কত হবে? 21 আর 34 এর যোগফল 55 হচ্ছে অ্যানসার। কারণ এই দুটো যোগ করলে এটা হয়, এই দুটো যোগ করলে এটা হয়, তাহলে এরকম করে করে এই দুটো যোগ করলে 55 হবে। পরবর্তী পদ বলছে একদম, এগুলো বাচ্চাদের অঙ্ক, বুঝতে পারছেন? এগুলো হলো বাচ্চারা পারবে, বুঝবে করাইলে। তবে এই প্রশ্নটা অনেকে ভুল করে, 15 এর অনেকে ভুল করে, ভালো করে খেয়াল করতে হবে। 1 1 2 3 5 8 এই ধারার
অষ্টম পদ কত? দেখো ধারাটা কি দেওয়া আছে? 1 1 2 3 5 8। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পদ দেওয়া আছে, তাহলে অষ্টম পদ। তো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 যোগ করলে 3 হয়, 3 2 5 হয়, 5 3 8 হয়। তাহলে পরের সংখ্যা কত হবে? 8 5 13। এটা অনেকে অ্যানসার দিবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ কি, 6টা পদ আগে ছিল, এটা 7 নাম্বার পদ, আমাদের 8 নাম্বার পদ যাইতে হবে, 21 হবে অ্যানসার আমাদের। তাহলে অষ্টম পদ বলছে এই জন্য 21। যদি বলতো এই ধারাটির পরবর্তী সংখ্যা কত, তাহলে আপনি অ্যানসার দিতেন 13। আর যখন বলছে অষ্টম পদ তখন দিবেন কত? 21। গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। কথা বুঝছি? ওকে, পরবর্তী প্রশ্ন। তাহলে যোগের ম্যাথ দেখাইলাম, এবার হচ্ছে পাশাপাশি দুইটা পদের পার্থক্য নির্দিষ্ট হারে বাড়বে। 60 নাম্বার প্রশ্ন। পাশাপাশি দুইটা পদের পার্থক্য নির্দিষ্ট হারে বাড়বে। 8 11 17 29 53। বলছে যে এই ধারাটার পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা কত খেয়াল করতে হবে। কি দেওয়া আছে? এটা পরবর্তী সংখ্যা চাইছে। তো মনোযোগ দেন, আমরা যদি যোগ করি, ফার্স্টে বলছি না যে এখানে তো কিছু লেখা নাই, যোগ করা লাগবে না, বিয়োগ আগে যোগ করবেন। 8 আর 11 যোগ করলে কি 17 হয়? হয় না। তার মানে এখানে যোগের সম্পর্ক খুঁজে পাই নাই আমি। এবার বিয়োগের সম্পর্ক চেষ্টা করব। এদের পার্থক্য কত? 3। এদের পার্থক্য কত? মানে 11 17 বিয়োগ করলে কত হয়? 6। এদের পার্থক্য কত? 12। এদের পার্থক্য কত? 24। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে পার্থক্য ডাবল হচ্ছে। 3 এর ডাবল 6, 6 এর ডাবল 12, 12 ডাবল 24। আরেকবার এই যে দেখেন 11 - 8 3, 17 - 11 6, এরকম পার্থক্য ডাবল হচ্ছে। তার মানে পরবর্তী পার্থক্য কত হবে? 48 হবে। এবার মনোযোগ দেন, সম্পর্কটা মূলত কিরকম? 8 আর 3 11, 11 6 17, 17 12 29, 29 24 53, 53 48 মিলে যাওয়া সেটা আছে। একশো এক হচ্ছে আনসার, তাই না? একশো এক হচ্ছে আনসার। দ্রুত বলেন, দ্রুত। পার্থক্য এরকম দেখেন, দ্বিগুণ হইতে পারে পার্থক্য, আপনার পাওয়ার আকারে বাড়তে পারে, পার্থক্য 1 করে বাড়তে পারে, 4 করে বাড়তে পারে, কোনো নির্দিষ্ট ঠিক নেই। তাহলে সম্পর্কটা বুঝতে পারছেন? এখানে বিয়োগের সম্পর্ক। তা আমরা পার্থক্য বের করার পরে, ডিফারেন্স বের করার পরে দেখবো সম্পর্কটা কি। 8 আর 3 11, 11 6 17, 17 12 29, 29 24 53, 53 48 101। এটা যে কত পরীক্ষায় আসছে হিসাব নাই। তাই একটা পাইলাম যোগ দিয়ে করা, একটা পাইলাম বিয়োগ। কোন ম্যাথে কোনটা করবেন ডিপেন্ড করবে, আপনি খুঁজে বের করতে পারবেন আপনাকে। উনিশ 33 51 আর 73 ধারাটা পরবর্তী সংখ্যা কত, তাই না? ধারাটির পরবর্তী সংখ্যা তাহলে কি আছে? 19 33 51 আর 73। তো ফার্স্ট আপনি যোগ করবেন, 19 33 যোগ করলে কি 51 হয়? হয় না। তাহলে যোগের সম্পর্ক না। এবার বিয়োগ, পার্থক্য বের করেন। তাহলে আমাদের কত হচ্ছে? জানেন 14। তাহলে এখানে পার্থক্য 14, এখানে পার্থক্য দেখুন হবে 18, এখানে দেখুন হচ্ছে 22। তার মানে পার্থক্য 14 থেকে 18 মানে 4 করে বাড়তেছে, 4 করে বাড়তেছে। পরেরটা কত হবে? 22 আর 4 26, তাই না? তাহলে দেখেন 19 14 33, 33 18 51, 51 22 73, তাহলে 73 26 কত হয়? এটাই আনসার, যদি কোনো ভুল না হয়।
তাহলে এই ধারাটার পরবর্তী সংখ্যা বলছেন আমাদের এই ধারাটার পরবর্তী সংখ্যা আমাদের হবে কত 99 এখানে পার্থক্য কিন্তু ডাবল হয় না, এখানে পার্থক্য 4 করে বসছে, 4 1 যা খুশি বাড়তে পারে। আপনি যে সম্পর্ক খুঁজবেন এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন তো? বুঝতে পারছি কথা বলে না? ওকে, এবার পাওয়ারের সম্পর্ক দেখবো 62 আর 3টা প্রশ্ন আছে, একটু ধৈর্য ধরেন। 9 36 81 144 বলছে এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা চাইছে। তো এখানে দেখেন আগে যোগ করেন, আমি তো জানি না, হুট করে কি আমি জানি এগুলো কিসের সম্পর্ক? যোগ করেন পাবেন না, বিয়োগ করেন পাবেন না, বাট আপনার সংখ্যাগুলো পরিচিত, এগুলো পূর্ণবর্গ সংখ্যা সব। 3 এর স্কয়ার করলে 9 হয়, 6 এর স্কয়ার করলে 36 হয়, 9 এর স্কয়ার করলে 81 হয়, 12 এর স্কয়ার করলে 144 হয়। তার মানে কি 3 6 9 3 করে করে বাড়তেছে, তাহলে পরবর্তীটা কত হবে? 15 এর স্কয়ার, 15 এর স্কয়ার মানে 225 হচ্ছে आंसर। যারা বুঝি নাই, কারণ আমি বুঝলাম কিভাবে, এই প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 3 এর স্কয়ার পরে 6, 6 এর পরে 9, 9 এর পরে কত 12, 12 পরে 15, 3 করে করে বাড়ছে, 3 6 9 12 15। কত মজার। পরেরটা দেখেন, এই 63 নাম্বার এবারও মনে হয় যে আসছে, 47 এরকম প্রশ্ন আসছে, একদম এই টাইপেরই, 63 নাম্বারের মধ্যে জাস্ট সামান্য চেঞ্জ ছিল। এই ধারাটা কি বলছে, লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যা মানে কি, যে মাঝখানে যেটা ফাঁকা, দেখেন এটা আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। 3 এর পাওয়ার 1 এটা, সরি 3 এর পাওয়ার 0 হইলে এটা, 3 এর পাওয়ার 1 এটা, মাঝখানে কিভাবে জানি না, 3 এর পাওয়ার 3 দিলে এটা হয়, 3 এর পাওয়ার 4 দিলে এটা হয়। এখন বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন, কেমনে বুঝলেন? এই যেটা দেখে বুঝছি, এটা দেখে বুঝছি, তাহলে মাঝখানে কি হবে? 3 এর স্কয়ার, 9 হচ্ছে आंसर। এই লুপ্ত সংখ্যাটা 9। আমি বলছি এখান থেকে 1 মার্ক পাওয়া সোজা, এই 1 মার্ক ভুল করা মানে আপনি পিছিয়ে যাবেন। এই যে এটা হলো বর্গ সংখ্যা, এখানে দেখতে পাচ্ছি ঘন, 3 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 1 মানে 3, মাঝখানে কি হবে জানি না, 3 এর পাওয়ার 3 মানে 27, 3 এর পাওয়ার 4 মানে 81। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, আবারও বলছি ভাই, এগুলা 100% পরীক্ষায় আসবে, কোনো ভুল নাই। তাহলে কি কি দেখছি আমরা? যোগের সম্পর্ক হয়, বিয়োগের সম্পর্ক হয়, পাওয়ারের সম্পর্ক হয়। এরপর আমরা দেখবো যে কোনো কিছু যখন হবে না, তখন সেখানে মিশ্র দ্বারা থাকবে। কি বলছি? মিশ্র দ্বারা মানে দুটি দ্বারা থাকবে, মিশ্র দ্বারা, অর্থাৎ দুটি দ্বারা থাকবে। ওকে, 64 থেকে শুরু, 3 4 6 5 9 6, পরবর্তী সব পদ চাইছে, এই পদক্রমটির পরবর্তী পদ। তো আমি একটু যোগ করি ফার্স্টে, 3 4 3 যোগ করলে কত হয়? 7 হয়, কিন্তু এখানে আছে 6, মিললো না। এর পার্থক্য কত? 1, আবার এর পার্থক্য হলো 2, পার্থক্য মিলছে না, কি এটা বিপদ, কি করা যায়? এখানে 6, আবার সামনে 6, তাহলে এটা বোঝা যায় এই একই ডিজিট যখন রিপিট হবে তার মানে এই ধারায় ভেজাল আছে, এখানে যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু মিলাতে পারবে না, তখন বলবেন এখানে দুইটা ধারা আছে, দুইটা ধারা আছে। কেমনে বুঝলাম আমি? 3 থেকে 6 কিভাবে হয়? 3 যোগ করলে হয়। 6 থেকে 9 কিভাবে হয়? 3 যোগ করলে হয়। তার মানে আমি বুঝতে পারতেছি ধারা এখানে দুইটা আছে, একটা ধারায় 3 করে বাড়বে, আরেকটা ধারায় 1 করে বাড়বে। 4 আর 1 যোগ করলে কত হয়? 5, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তার মানে উপরেরটা ধারা যেটা হচ্ছে 3 করে বাড়তিছে, এটা হচ্ছে 1 করে বাড়তিছে। তাহলে খেয়াল করেন, আমাদের বলছে পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? 9 যোগ 3 12, এই দেখেন 3 আর 3 6, 6 3 9, 9 3 12 হবে आंसर। আবার 4 আর 1 5, 5 আর 1 6,
যদি আমাদের আরেকটা পদ চাইতো তখন এটা হইতো 7 হইতো আর কি। তো পরবর্তী সংখ্যা হচ্ছে 12। এই মিশ্র ধারাটা বুঝতে পারছেন যে উপরেরটা দ্বারা 3 করে বাড়বে, এটা হচ্ছে 1 করে বাড়বে। আরেকটা ম্যাথ দেখি এখান থেকে, হ্যাঁ। 65, 3, 5, 4, 8, 5, 11, 6, 14, 7। আমি আবারও বলছি, মিশ্র দ্বারা চেনার উপর হচ্ছে একই ডিজিট বারবার রিপিট হবে। দেখেন 5 এখানেও আছে, এখানেও আছে। তাহলে এখানে ধারা একটা হলে 1 করে বাড়তেছে। 5 আর 1 6, 6 আর 1 সাথে 1 করে বাড়তেছে। এখানে 5, 3, 8, 8 আর 3 11, 11 আর 3 14, তাহলে 14 আর 3 কত হবে? 17 হচ্ছে আনসার। মানে আমাদের এই যে সবসময় 3 করে বাড়বে 1 করে বাড়বে এরকম না, যে কোনো কিছুই বাড়তে পারে। ঠিক আছে, বুঝতে পারছে কিনা? বুঝতে পারছে কিনা? ওকে, ঠিক আছে। কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন, আর হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করবেন। হোমওয়ার্কে যদি কোনো ভুল থাকে, আপনার সঠিক যেটা অ্যান্সার আনবে সেটাই অ্যান্সার, আর যদি ঝামেলা মানে আমাকে জানাইবে।